আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। অনন, সিয়াম, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ ওয়ালাইকুম স্যার। আসসালাম স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন স্যার? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা একবারে ক্লাসে চলে যাই। দেখো হচ্ছে আজকে এই অধ্যায়ের শেষ ক্লাস, অর্থাৎ উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্রের চতুর্থ অধ্যায়ের সামষ্টিক পর্যায়ে উৎপাদনের চতুর্থ ক্লাস, শেষ ক্লাস। আজকে আলোচনা হবে জিডিপি এবং এনডিপি, শেষ ধাপ আর কি। তো গত ক্লাসে আলোচনা হয়েছিল জাতীয় আয় এবং মাথাপিছু আয়। কোনো সমস্যা আছে জাতীয় এবং মাথাপিছু আয় নিয়ে? নো স্যার। নাই। ওকে, তাহলে আজকে আলোচনা হবে মোট দেশীয় উৎপাদন কাকে বলে, মোট দেশীয় উৎপাদন নির্ণয় করার পদ্ধতি এবং নির্দেশীয় উৎপাদন কিভাবে নির্ণয় করতে হয়। ঠিক আছে, সেটা বিষয় দেখব। তো আজকে জিজ্ঞাসা করার কথা ছিল মর্যাদা উৎপাদন কাকে বলে, মর্যাদা উৎপাদন নির্ণয়ের পদ্ধতিগুলো আলোচনা করো। এগুলো হোমওয়ার্ক দেওয়া ছিল, হয়েছে বাবা? জি স্যার, করেছিলাম। আচ্ছা, গুড। তো এনআই নিয়ে, এনআই অর্থাৎ জাতীয় আয় এবং মাথাপিছু আয় নির্ণয় করা নিয়ে প্রশ্ন আছে তোমাদের? নো স্যার, নাই। না স্যার, বুঝতে নেই। পারছি না। ওকে, তাহলে মাথাপিছু আয় নির্ণয় করার আর্থিক জাতীয় আয় পদ্ধতি দিয়ে করা যায়, আর প্রকৃত জাতীয় আয়ের ভিত্তিতে বিসিআই মাথাপিছু আয় নির্ণয় করা যায়। তো আজকে আমরা আলোচনা করব মোট দেশজ উৎপাদন অর্থাৎ জিডিপি কাকে বলে, এবং জিডিপি নির্ণয় করার পদ্ধতি, এবং হচ্ছে একটা সৃজনশীল প্রশ্ন আলোচনা আজকে হবে। তাহলে মোট দেশজ উৎপাদন জিডিপি কাকে বলে? গ্রোস ডোমেস্টিক, ডোমেস্টিক মানে হচ্ছে দেশজ। দেশজ মানে একটি নির্দিষ্ট ভৌগোলিক সীমানাকে নির্দেশ করে, অর্থাৎ একটি নির্দিষ্ট সময়, সাধারণত এক বছরে একটি দেশের নির্দিষ্ট ভৌগোলিক সীমানার মধ্যে দেশের নাগরিক ও বিদেশিদের দ্বারা যে পরিমাণ চূড়ান্ত পণ্য সামগ্রী ও সেবা উৎপাদিত হয় তার সমষ্টিকে মোট দেশজ উৎপাদন বলে। অর্থাৎ একটি নির্দিষ্ট সময়, আমরা জিএনপি নির্ণয় করার সময় একটি নির্দিষ্ট সময় দেখেছি, এনআই নির্ণয় করার সময় একটি নির্দিষ্ট সময়, পিসিআই নির্ণয় করার সময় একটি নির্দিষ্ট সময়। অর্থাৎ এই নির্দিষ্ট সময় যেহেতু এক বছর কাউন্ট করা হয়, তাই সাধারণত এক বছরকে আমরা হিসাব করছি আর কি, নির্দিষ্ট সময় হিসেবে বেছে নিচ্ছি। তো একটি দেশের নির্দিষ্ট ভৌগোলিক সীমানার মধ্যে দেশের নাগরিক ও বিদেশিদের দ্বারা, অর্থাৎ আমাদের দেশে যে সকল নাগরিক অবস্থান করছে এবং বিদেশি যারা নাগরিক অবস্থান করছে তাদের দ্বারা চূড়ান্ত পণ্য সামগ্রী সেবা উৎপাদিত হয়, তাদের সমষ্টি হচ্ছে দেশজ উৎপাদন। সুতরাং এই জায়গায় দুটি বিষয় লক্ষণীয়। একটা হলো দেশে অবস্থানরত বিদেশি নাগরিক যেহেতু ভৌগোলিক সীমানার মধ্যে অবস্থান করছে, তাই তাদের ইনকাম এখানে অন্তর্ভুক্ত হবে। আর দেশের বাইরে, ভৌগোলিক সীমানার বাইরে যে সকল দেশীয় নাগরিক অবস্থান করছে তাদের ইনকাম এখানে অন্তর্ভুক্ত হবে না, অর্থাৎ প্রবাসী যারা, তাদের ইনকাম এখানে অন্তর্ভুক্ত হবে না, বা উৎপাদন এখানে অন্তর্ভুক্ত হবে না। তো জিডিপিতে দেশের অবস্থানরত বিদেশিদের উৎপাদন যুক্ত হবে, তবে বিদেশি অবস্থানরত দেশের নাগরিকদের উৎপাদন যুক্ত হবে না। তো এটা উনি, কারো কোনো প্রশ্ন আছে? এটুকু ক্লিয়ার তোমাদের কাছে? ইয়েস স্যার, ক্লিয়ার। রাইট। এটুকু যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে দেখো যে আমাদের 2020-21 অর্থ বছর শেষে বাংলাদেশের জিডিপি, মোট দেশজ উৎপাদন জিডিপি প্রবৃদ্ধির হার এখন 6.8%। 6.8% জিডিপি প্রবৃদ্ধির হার, গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট। অর্থাৎ উৎপাদন আমাদের দেশীয় নাগরিকদের দ্বারা এবং বিদেশি নাগরিকদের দ্বারা, দেশে অবস্থানরত দেশীয় বিদেশি নাগরিকদের দ্বারা উৎপাদন যত বেশি হবে আমাদের জিডিপির হার তত বৃদ্ধি পাবে। বুঝতে পেরেছ? এখন ধরো বাংলাদেশে যে সকল বেকার মানুষ রয়েছে তারা সবাই যদি অর্থনৈতিক কর্মকাণ্ডে নিয়োজিত হয়, তারা সবাই যদি উৎপাদন করে, সেবা উৎপাদন করে, পণ্য উৎপাদন করে, তাহলে আমাদের জিডিপি বাড়বে না কমবে? বাড়বে স্যার। পারবে। তো এই জিডিপি যত বৃদ্ধি পাবে আমাদের উৎপাদন কেমন হচ্ছে, আমাদের দেশের দেশীয় সম্পত্তি ব্যবহার করে সেগুলো বোঝা যাবে। বুঝা গেছে? তো এই জিডিপি আমরা কয়ভাবে নির্ণয় করতে পারি? জিডিপি দুটি পদ্ধতিতে নির্ণয় করা যায়। একটা হচ্ছে জিডিপি সমান সমান মানে ব্যয় পদ্ধতিতে, আর একটা হচ্ছে উৎপাদন পদ্ধতিতে। জিডিপি কয়ভাবে নির্ণয় করা যায়? ব্যয় পদ্ধতিতে এবং উৎপাদন পদ্ধতিতে। আমরা এই দুটি ইয়েস ভাবে স্যার, দুই দেখবো। পদ্ধতি। জিডিপি সমান সমান সি প্লাস আই প্লাস জি,
সি প্লাস আই প্লাস জি। সি তে আমরা দেখেছি নন গভর্নমেন্ট কনজিউমিং কস্ট, আই তে হচ্ছে নন গভর্নমেন্ট ইনভেস্টমেন্ট কস্ট এক্সপেন্ডিচার, আর জি তে হচ্ছে গভর্নমেন্ট কনজিউমিং ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার, অর্থাৎ সরকারি ভোগ ও বিনিয়োগ। আমরা হচ্ছে যখন জিএনপি নির্ণয় করেছি তখন সি প্লাস আই প্লাস জি এর সাথে এক্সএন যোগ করা ছিল, তাই না? এক্সএন যোগ করা ছিল, এই ঠিক কি না? ইয়েস স্যার। রাইট, Yes, sir. এক্সএন যোগ করা ছিল। তো এক্সএন মানে হচ্ছে যে এক্সপোর্ট এবং ইম্পোর্টের পার্থক্য। এক্সপোর্ট আমরা বেশি যদি হয় আর ইম্পোর্ট যদি কম হয় তাহলে এদের পার্থক্য পজিটিভ পার্থক্য, যেটা এক্সএন, নিট এক্সপোর্ট, এটি যুক্ত এখানে হবে না, জিডিপি তে অন্তর্ভুক্ত হবে না, যেহেতু বিদেশি কোনো ইনকাম আমরা এখানে অন্তর্ভুক্ত করছি না। জিডিপি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। আর উৎপাদন পদ্ধতিতে জিডিপি নির্ণয় কিভাবে হবে? যে প্রাইস 1 কোয়ান্টিটি 1, প্রাইস 2 কোয়ান্টিটি 2, প্রাইস 3 কোয়ান্টিটি 3, এইভাবে প্রাইস এন্ড কোয়ান্টিটি এর, এভাবে উৎপাদিত পণ্য এবং উৎপাদিত পণ্যের বাজার মূল্য বা চলতি বাজার মূল্য দিয়ে গুণ করলে আমরা জিডিপি নির্ণয় করতে পারি উৎপাদন পদ্ধতিতে। তাহলে Q1 শুধুমাত্র দেশে অবস্থানরত দেশি ও বিদেশি নাগরিকদের দ্বারা উৎপাদিত পণ্য ও সেবা সামগ্রীর পরিমাণ। Q1 হচ্ছে দেশে অবস্থানরত দেশি ও বিদেশি নাগরিকদের দ্বারা উৎপাদিত পণ্য ও সেবা সামগ্রীর পরিমাণ। আর পিআই হচ্ছে পিআই হচ্ছে উৎপাদিত পণ্য সেবা সামগ্রীর চলতি বাজার মূল্য। অর্থাৎ এই চলতি বাজার মূল্য দিয়ে কোয়ান্টিটিকে গুণ করলেই আমরা জিডিপি পাবো। এখন আসো দেখি জিডিপি থেকে এনডিপি আমরা কিভাবে নির্ণয় করতে পারি। আমরা জানি যে যেভাবে জিএনপি থেকে এনএনপি নির্ণয় করেছি, জিডিপি থেকে এনডিপি একইভাবে নির্ণয় করতে হবে। অর্থাৎ এই সকল দেশে অবস্থানরত দেশি বিদেশি নাগরিকদের দ্বারা যে সকল পণ্য সেবা সামগ্রী উৎপাদন হয় এই উৎপাদন করতে স্থায়ী সম্পত্তি ব্যবহার করা হয়। আর এই স্থায়ী সম্পত্তির ব্যবহারজনিত ক্ষতি অর্থাৎ অপচয়, ঠিক আছে, ডেপ্রিসিয়েশন কস্ট, এটি যদি বাদ দেই তাহলে এনডিপি পাওয়া যাবে। এটা নিয়ে তো কোনো প্রশ্ন নেই, তাই না? নো স্যার। বুঝতে পেরেছো কি? এটা বুঝতে পেরেছো? দুটা ব্যয় পদ্ধতিতে জি জিডিপি, স্যার, বুঝতে ব্যয় পদ্ধতিতে জিডিপি। Yes, sir. ওকে, এখন আসলে দিকে আমরা একটা সৃজনশীল প্রশ্ন আলোচনা করতে যাচ্ছি। দেখো, একটি দেশের সৃজনশীল প্রশ্নটা দেখবে, একটি দেশের মোট জনসংখ্যা 10 কোটি। একটি দেশের মোট জনসংখ্যা 10 কোটি। 2018 সালে দেশটির জাতীয় আয় ছিল 50,000 কোটি ডলার। 50,000 কোটি ডলার। যেহেতু একটি দেশ বলছে সুতরাং টাকা ইউজ করি নাই আমরা, বুঝতে পেরেছো? টাকা বললেই তো আমাদের দেশের বাংলাদেশকে বোঝাতো। তাহলে জাস্ট আ মিনিট। ওকে, তাহলে একটি দেশের মোট জনসংখ্যা 10 কোটি। 2018 সালে দেশটির জাতীয় আয় 50,000 কোটি ডলার। উক্ত বছর দেশটির ভোগ ব্যয় ছিল 6,000 কোটি ডলার। মোট বিনিয়োগ ব্যয় ছিল 5,000 কোটি ডলার। মোট সরকারি ব্যয় ছিল 2,000 কোটি ডলার। 2019 সালে মাথাপিছু আয় ছিল এত ডলার। দেখো, গ নম্বর, উদ্দীপকের তথ্য থেকে 2018 সালের মোট দেশজ উৎপাদন জিডিপি নির্ণয় করো। তো জিডিপি নির্ণয় করতে চাইলে আমাদের কি লাগবে? দেখো এখানে ব্যয় পদ্ধতিতে দেওয়া আছে দেশটির ভোগ ব্যয় ছিল 6,000 যোগ বিনিয়োগ ব্যয় ছিল 5,000 যোগ সরকারি ব্যয় ছিল 2,000। তার মানে হচ্ছে যে 6,000, 5,000 আর 2,000, 6,000, 5,000 এবং 2,000 হচ্ছে 2018 সালে মোট দেশজ উৎপাদন জিডিপি ইকুয়াল টু সি প্লাস আই প্লাস জি। তাহলে 6,000 যোগ 5,000 যোগ 2,000 সমান 13,000 কোটি ডলার। হ্যাঁ, কখনো স্ক্রিনশট নিতে। ও আচ্ছা, হ্যাঁ কখন নাও। জি স্যার। নিয়েছো? জি স্যার। ইয়েস স্যার। আমরা শুধু গ এবং ঘ আলোচনা করছি।
ওকে, তাহলে 2018 সালে মোট দেশের উৎপাদন আমাদের জিডিপি নির্ণয় করতে বলেছে, তাই C+I+D অর্থাৎ ব্যয় পদ্ধতির তথ্য দেয়া আছে। ব্যয় পদ্ধতির তথ্য দেয়া আছে। এই যে মোট দেশটির মোট ভোগ ব্যয় ছিল 6,000, বিনিয়োগ ব্যয় ছিল 5,000 এবং সরকারি ব্যয় ছিল 2,000। আমদানি রপ্তানির কোনো কথা উল্লেখ নেই, দরকার নেই, তার কারণ জিডিপি নির্ণয় করতে আমদানি রপ্তানি লাগবে না, তাই না? তাহলে ব্যয় পদ্ধতিতে জিডিপি হচ্ছে 6,000 যোগ 5,000 যোগ 2,000, তাহলে সমান সমান কত হলো? 13,000 কোটি ডলার। তাহলে আমাদের ওই দেশটির মোট দেশের উৎপাদন হচ্ছে 13,000 কোটি ডলার। তো এইটুকু লেখাই, হ্যাঁ সেখানে যে সংজ্ঞাটা লিখছে হ্যাঁ একটু লিখবে। একটি নির্দিষ্ট সময়, সাধারণত 1 বছর, একটি নির্দিষ্ট ভৌগোলিক সীমানার মধ্যে দেশের নাগরিক ও বিদেশিদের দ্বারা যে পরিমাণ চূড়ান্ত পণ্য সামগ্রী সেবা উৎপাদিত হয় তার সমষ্টিকে মোট দেশের উৎপাদন বলে। সাধারণত ব্যয় পদ্ধতিতে উৎপাদন পদ্ধতিতে মোট দেশের উৎপাদন নির্ণয় করা হয়। উদ্দীপকে ব্যয় পদ্ধতিতে দেশের উৎপাদনের তথ্য দেওয়া থাকায় ব্যয় পদ্ধতিতে জিডিপি নির্ণয় করলে দাঁড়াবে কি? জিডিপি ইকুয়াল টু C+I+D, এরকম তথ্য বসিয়ে মান বের করবে, উত্তর হয়ে যাবে। এরপর আসলে দেখি 2018 সালের তুলনায় 2019 সালে দেশটির অর্থনৈতিক অবস্থার উন্নতি হয়েছে, তাই না? এটা তোমাকে ব্যাখ্যা করতে হবে। তাহলে 2018 সালের জিডিপি কত ছিল? 2018 সালে জিডিপি কত ছিল? 13,000 কোটি ডলার। তো জিডিপি দিয়ে তো আমরা মাথাপিছু নির্ণয় করতে পারি না। জিডিপি দিয়ে কি মাথাপিছু আয় নির্ণয় করা যায়? না, জাতীয় আয় লাগে। তা 2018 সালের দেশটির জাতীয় আয় কত দেওয়া আছে বলতো দেখি? 50,000 কোটি ডলার। 50,000 কোটি ডলার। 2018 সালের জনসংখ্যা কত দেওয়া আছে? 10 কোটি। 10 কোটি। তাহলে এইবার আমরা আসতেছি 50,000 এবং 10 কোটি দিয়ে আমরা আলোচনা করব। আর 19 সালে মাথাপিছু আয় কত? 5,500 কোটি ডলার দেওয়া আছে। 5,500 ডলার দেওয়া আছে। এবার চলো তাহলে গ নাম্বার উত্তর। গ নাম্বার উত্তর গেল কোথায়? গেল গ নাম্বার উত্তর তো দেওয়া হয়নি কোথায়? আচ্ছা, তাহলে দেখতে হবে মোট জাতীয় আয় বাই মোট জনসংখ্যা দিব, দিয়ে তারপর যেটা বেশি হবে ওইটা নিয়ে আলোচনা। রাইট। তাহলে জাতীয় আয় দেখো 50,000 কে 10 কোটি দিয়ে 10 দিয়ে ভাগ করলে 5,000 আসে না? 50,000 কে 10 দিয়ে ভাগ করলে 5,000 আসে, তাই না? কোটি কোটি কাটা, কোটিকে কোটি দিয়ে ভাগ করলে 0 হয়, তাই না? 1 হয়। ওকে, তাহলে 10 দিয়ে 50,000 কে ভাগ করলে আমাদের 5,000 ডলার আসে। তাহলে 2018 সালে মাথাপিছু আয় হচ্ছে 5,000 ডলার, আর 2019 সালে মাথাপিছু আয় কত? 5,500 ডলার। কিন্তু প্রথমে কি লিখবে তুমি? 2018 সালের তুলনায় 2019 সালে দেশটির অর্থনৈতিক অবস্থার উন্নতি হয়েছে, এরকম একটা উক্তি দিয়েছে। তা উক্তিটি যথার্থ কিনা তা গাণিতিকভাবে বিশ্লেষণ করা হলো। উক্তিটি যথার্থ কিনা তুমি তো প্রথমেই তো হ্যাঁ বা না বলতে পারো না। গাণিতিক বিষয়ের উপর প্রথমেই কমেন্ট করা যায় না স্যার, আগে বের করে অঙ্ক করে আমাকে দেখাতে হবে। এজন্য তুমি যেহেতু উক্তি দিয়েছে, তা আমি যথার্থ কি যথার্থ নয় এটি নিচে মূল্যায়ন করব আমরা। তো 2018 সালের তুলনায় 2019 সালে দেশটির অর্থনৈতিক অবস্থার উন্নতি হয়েছে কিনা তা নিচে গাণিতিকভাবে বিশ্লেষণ করা হলো। বুঝতে পেরেছো? তাহলে বিশ্লেষণ করতে চাইলে কি করতে হবে? তাহলে 2018 সালে জাতীয় আয় এত, জনসংখ্যা এত, অতএব 2018 সালে মাথাপিছু আয় 50,000 ভাগ 10 সমান 5,000 ডলার। উদ্দীপকে 2019 সালে মাথাপিছু আয় দেওয়া আছে 5,500 ডলার। যেহেতু 2018 সালের তুলনায় 2019 সালে মাথাপিছু আয় 500 ডলার বেশি, তাই না? অতএব 2019 সালের দেশটির অর্থনৈতিক অবস্থা উন্নতি হয়েছে, তাই না? জি স্যার। রাইট, এটাই হচ্ছে উত্তর। এখন বলো, কারো কোনো জিজ্ঞাসা আছে এই জায়গায়? স্যার এখানে কি আমি এমনিতে সংজ্ঞা ছাড়া আর ম্যাথ ছাড়া কি আর কোনো কিছু অ্যাড করা লাগবে ঘ নম্বরে? এখন যেহেতু তুমি যখন যে ইয়া বলবে 2018 সালে 2019 সালে দেশটির অর্থনৈতিক অবস্থা উন্নতি হয়েছে কিনা মাথাপিছু আয়, তা মাথাপিছু আয়ের সংখ্যাটা তুমি দিবে নিচে দ্বিতীয় পারে, ঠিক আছে? তারপরে তুমি দেওয়ার পরে বলবে যে 2018 সালে জাতীয় আয় এত আর জনসংখ্যা এত। তার কারণ হচ্ছে কেন সংখ্যাটা দিলাম, যে একটি দেশের মোট জাতীয় আয়কে মোট জনসংখ্যাতে ভাগ করলে মাথাপিছু আয় পাওয়া যায়, এই কথাটাও তুমি দ্বিতীয় পারে লিখবে। উদ্দীপকে দেশটির মাথাপিছু আয় জাতীয় আয় দেওয়া আছে 50,000 ডলার এবং জনসংখ্যা 10 কোটি, তাই না? তাহলে মাথাপিছু আয় সমান সমান, অর্থাৎ পার ক্যাপিটা ইনকাম পিসিআই সমান সমান 50,000 ভাগ 10 সমান সমান 5,000 ডলার।
এই তো বের হলো। এরপরে তুমি চতুর্থ পারে কম্পেয়ার করবে এবং কমেন্ট লিখবে। জি স্যার, বুঝতে পারছি। বুঝেছো? ইয়েস স্যার। ওকে, তাহলে এখন এইদিকে কারো কোনো প্রশ্ন আছে এখনো? মাথাপিছু আয়, পিসিআই নির্ণয় করার, এনআই একটু বুঝিয়ে দিবেন আরেকবার। এটা জাতীয় আয়, এনআই, ন্যাশনাল ইনকাম। জাতীয় আয় সমান, জাতীয় আয় হচ্ছে মোট জাতীয় উৎপাদনের একটি অংশ। জাতীয় আয় মোট জাতীয় উৎপাদনের একটি অংশ। তাহলে মোট জাতীয় উৎপাদন থেকে যদি অপচয় বাদ দেওয়া হয় তাহলে এনএনপি পাওয়া যায়। তাই কেন জাতীয় আয় মোট জাতীয় উৎপাদনের একটি অংশ? তাহলে মোট জাতীয় উৎপাদন জিএনপি মাইনাস অপচয় মাইনাস টিআই মাইনাস টিপি মাইনাস এসজি প্লাস এসবি, অর্থাৎ এত কিছু বাদ দেবার পরে যোগ বিয়োগ করার পরে আমরা এনআই পাই। মানে ম্যাক্সিমাম গুলি বাদ দেওয়া হচ্ছে, একটা যদি থাকে ভর্তুকি যদি দেওয়া হয় তাহলে সেটি যোগ হবে, আর উদ্বৃত্ত যদি থাকে তাহলে বাদ দিতে হবে, তাই না? এগুলো কি বিষয় আমরা আলোচনা করেছিলাম। জিএনপি মানে হচ্ছে গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট, তারপরে হচ্ছে গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট থেকে অপচয় যদি বাদ দেওয়া হয় ওকে, তাহলে কি বুঝলাম? জিএনপি মাইনাস ডিসি মাইনাস টিআই, তাই না? ইয়েস স্যার। তাহলে জিএনপি হচ্ছে একটি দেশের সকল নাগরিকদের দ্বারা দেশে বিদেশে বৈধভাবে যে সকল পণ্য সেবা উৎপাদন করে তার সমষ্টি হচ্ছে জিএনপি। এই জিএনপি উৎপাদন করতে, অর্থাৎ গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট উৎপাদন করতে যে স্থায়ী সম্পত্তিগুলো ব্যবহার হয় এগুলোর ব্যবহারজনিত ক্ষতি রয়েছে, ক্ষতি যদি আমরা বাদ দিই তাহলে এনএনপি পাওয়া যাবে। এখান থেকে টিআই ইনডাইরেক্ট ট্যাক্স, পরোক্ষ কর, যে কর আরোপ করার ফলে একটি পণ্যের বাজার মূল্য বৃদ্ধি পায় কিন্তু দ্রব্যের উৎপাদন খরচ বৃদ্ধি পায় না, দ্রব্যের উৎপাদন খরচ বৃদ্ধি পায় না, সেটাই হচ্ছে পরোক্ষ কর। আমরা কতদিন দেখিয়েছিলাম, ঠিক আছে? তারপর হচ্ছে টিপি, অর্থাৎ ট্রান্সফার পেমেন্ট। ট্রান্সফার পেমেন্ট হস্তান্তর পাওনা। হস্তান্তর পাওনা কি? যে আয় ব্যয়ের ফলে, যে আয় ব্যয় সরাসরি উৎপাদনের সাথে জড়িত নয়, যে আয় ব্যয় সরাসরি উৎপাদনের সাথে জড়িত নয় কিন্তু আয় বা ব্যয় হয়ে থাকে, সেগুলো হচ্ছে হস্তান্তর পাওনা। যেমন বেকার ভাতা, বেকার যারা রয়েছে তারা উৎপাদনের সাথে জড়িত না থেকেও সরকার থেকে ভাতা পায়। স্কলারশিপ, বৃত্তি, এরা উৎপাদনের সাথে জড়িত না থেকেও একটা নির্দিষ্ট পরিমাণ টাকা পায় সরকারের ব্যয়। তারপরে ধরে নাও বয়স্ক ভাতা, বয়স্করা উৎপাদনের সাথে জড়িত না থেকেও এরা কি পায়? বয়স্ক ভাতা বা টাকা পায় সরকারের কাছ থেকে। তারপরে হচ্ছে অবসর ভাতা, অর্থাৎ রিটায়ারমেন্টে যাওয়ার পরে এরা কোনো ধরনের সেবা না দিয়ে বা পণ্যের উৎপাদনের সাথে জড়িত না থেকে অর্থ পেয়ে থাকে। সুতরাং এইগুলো আমাদের হস্তান্তর পাওনা বলা হয়, এগুলো উৎপাদন সংশ্লিষ্ট নয়, তাই বাদ দিতে হয়। এসজি অর্থাৎ গভর্নমেন্ট সারপ্লাস, সরকার কি করে? অনেক উৎপাদনের সাথে জড়িত না থেকেও অনেক ইনকাম করে থাকে, উৎপাদনের সাথে জড়িত না থেকেও অনেক ইনকাম করে থাকে, অর্থ ইনকাম করে থাকে। তো সেই ব্যয়গুলো, আয়গুলো আমাদের কি করতে হবে? বাদ দিতে হবে, সারপ্লাস গুলো বাদ দিতে হবে। আবার কি করে? সরকার অনেক সময় কম দামে বেশি দামে পণ্য ক্রয় করে নিয়ে এসে কম দামে জনসাধারণের কাছে ইস্যু করে থাকে, কিন্তু বেশি দামটাই হচ্ছে অ্যাকচুয়াল দাম, কিন্তু কম দামে বিক্রয় করে অর্থ কম পাচ্ছে। বুঝতে পেরেছো? তাহলে এই জায়গাটাতে সরকারকে কি, যেহেতু ভর্তুকি দিচ্ছে, এই ভর্তুকির কি কত পরিমাণ ভর্তুকি দিল সেটা এখানে জিএনপি তে যুক্ত করতে হবে। এত কিছু যোগ বিয়োগ করার পরে আমরা এনআই পাই। বুঝেছো? ইয়েস স্যার। ওকে, তাহলে এই জায়গাগুলো থেকে দেখো তো প্রশ্ন, সামষ্টিক পর্যায়ে উৎপাদন কাকে বলে? সামষ্টিক পর্যায়ে উৎপাদনের সাথে সংশ্লিষ্ট ধারণা সমূহ জিএনপি, জিএনপি নির্ণয় করার পদ্ধতি, এনএনপি। কার কোনো প্রশ্ন আছে এই জায়গাগুলোতে? জিএনপি গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট, জিএনপি থেকে অপচয় বাদ, এনএনপি অর্থাৎ নিট ন্যাশনাল প্রোডাক্ট পাওয়া যায়, নিট জাতীয় উৎপাদন।
এরপরে নির্যাতীয় উৎপাদন, তারপরে হচ্ছে নির্যাতীয় উৎপাদন অর্থাৎ জিএনপি এর একটি অংশ এনআই। তাহলে এনআই কাকে বলে সেটা তো আমরা দেখলাম। পিসিআই পার ক্যাপিটা ইনকাম, এরপর হচ্ছে জিডিপি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, এবং এনডিপি হচ্ছে নিট ডোমেস্টিক প্রোডাক্ট। নেই আর কোনো জিজ্ঞাসা নাই না? নো স্যার নেই। ওকে, তাহলে ওকে, তাহলে তোমাদের বাসায় কি কাজ থাকবে বলো? বাসায় তোমরা এই অধ্যায়টুকু শেষ করবে। যদি কোনো প্রশ্ন থাকে নেক্সট ক্লাসে জিজ্ঞাসা করো, যে কোনো পয়েন্ট, যে কোনো জায়গা থেকে। ঠিক আছে? তানভীর রহমান, সিয়াম, অনন। ইয়েস স্যার। ওকে, তাহলে আজকের ক্লাস আজকে এখানেই শেষ করছি। ভালো থেকো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।